প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2024 যে আইসিটি বইটা আছে, আইসিটির একটা ছোট সাজেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে আর মেজারমেন্টটা করব, যে কিভাবে পরীক্ষা দিলে তোমরা ভালো উপকৃত হবে। ঠিক আছে, যেহেতু আইসিটি ব্যাপারটা নিয়ে অনেকেই আতঙ্কের মধ্যে থাকে, তাহলে আইসিটি ব্যাপারটা আমি আগে বুঝানোর চেষ্টা করি। আমাদের এবার অধ্যায় আমরা সবাই জানি যে 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায় থেকে টোটাল সিকিউ আসবে হচ্ছে 8টা, দিতে হবে 5টা, টোটাল মার্ক হচ্ছে 50, আর এমসিকিউতে থাকবে হচ্ছে 25 অর্থাৎ 25। এই টোটাল 75 মার্ক নিয়ে আমাদের হচ্ছে পরীক্ষার আয়োজন। ওকে, এর মধ্যে আমরা শিওর হয়ে গেছি মোটামুটি যে তৃতীয় অধ্যায় থেকে 2টা আসে। তৃতীয় অধ্যায় থেকে কয়টা? 2টা। তারপরে পঞ্চম অধ্যায় থেকেও আমরা ধরে নিলাম কয়টা আসে? 2টা। চতুর্থ অধ্যায় থেকে 1টা, চতুর্থ অধ্যায় থেকে 1টা, এবং দ্বিতীয় অধ্যায় থেকেও ধরলাম 1টা, আর পঞ্চম অধ্যায় থেকে 1টা। এই টোটাল এখানে আমরা যদি কাউন্ট করি তাহলে 7টা সৃজনশীল হচ্ছে। কয়টা? তাহলে মিসিং থাকতেছে আর একটা সৃজনশীল। তাহলে আরেকটা প্রথম অধ্যায় থেকেও আসতে পারে, অথবা দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে, অথবা চতুর্থ অধ্যায় থেকে আসতে পারে, অথবা আমি ধরে নিলাম যে প্রথম আর দ্বিতীয়র মধ্যেই আসবে। তাহলে এখানে কিন্তু প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে তুমি পাচ্ছ কয়টা? যে পাচ্ছ হইতেছে তুমি 3টা সৃজনশীল। আর এখান থেকে অঙ্ক ভিত্তিক যে মানগুলো আছে, অর্থাৎ তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এখান থেকে কিন্তু তুমি 5টা পাইতেছ সৃজনশীল। আর তোমার কাছে যদি মনে হয় যে না আমি 5টা অঙ্ক দিতে পারবো না, তাহলে তুমি সহায়তা দেবা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে, এমন এখান থেকে অন্তত 2টা দিয়ে দিবে, আর বাকিগুলো এখান থেকে দিয়ে দিবে। আর এর মধ্যে যারা পঞ্চম অধ্যায় করছো, পঞ্চম অধ্যায় সবচেয়ে সুইটেবল। পঞ্চম অধ্যায় খুবই সোজা যদি তুমি করে থাকো, আর নাহলে এখন আর এটা নিয়ে আলোচনা করার দরকার নাই। পঞ্চম অধ্যায়ের মধ্যে ধারণা করা হইতেছে যে সিকিউ আসার সম্ভাবনা হচ্ছে একটা লুপ স্টেটমেন্ট থেকে মানে আসবে, সিকিউ লুপ স্টেটমেন্ট থেকে একটা আসবে, আর একটা হচ্ছে যে বাকিগুলো থেকে একটা আসার সম্ভাবনা আছে। এর মধ্যে লিপিয়ারটা আছে যেটা, এটা এবার তোমরা করে নিবে। লিপিয়ারটা আসার সম্ভাবনা আছে, কারণ কিভাবে আমি চিন্তা করছি, কারণ 2024 সাল লিপিয়ার ছিল, এভাবে লিপিয়ারটা আসার সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে এই পঞ্চম অধ্যায় থেকে তুমি করবে হইতেছে 2টা, একটা লুপ স্টেটমেন্টের অঙ্ক, আর একটা হইতেছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, তারপরে হইতেছে মানে এই বর্ষটা অধিবর্ষ কিনা, মানে লিপিয়ার কিনা, এটা করার করবা। ত্রিভুজের ক্ষেত্রফল অথবা বৃত্তের ক্ষেত্রফল, তারপরে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এরকম আর কি। হ্যাঁ, এইগুলা থেকে একটা আসার সম্ভাবনা আছে। আর তৃতীয় অধ্যায় থেকে তো জানোই 2টা আসবে, চতুর্থ অধ্যায় থেকে 2টাও আসতে পারে, একটাও আসতে পারে, কিন্তু এখান থেকে 2টা আসবে। একটা হচ্ছে লজিকের থেকে থাকবে, আর একটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে থাকবে। আর নাম্বার সিস্টেমের মধ্যে পরিপূরকের টুস কমপ্লিমেন্টের অঙ্ক থাকার সম্ভাবনা 95%। ঠিক আছে, তাহলে পরিপূরকের ব্যাপারটা তুমি খেয়াল করবা। তাহলে এই গেল। আর এর মধ্যে আমরা এই সমস্যা যেটা হয়, ছেলে মেয়েদের সমস্যা হইতেছে এমসিকিউতে। কত মানে যারা যদি কোনো কারণে ফেল করে থাকে, তাহলে এমসিকিউতে বেশিরভাগ ফেল করে স্টুডেন্ট। কারণ হচ্ছে কি, কারণ অনেক স্টুডেন্টরাই এমসিকিউ গুলা মানে না জানি না আন্তাজি দিয়ে দেয়। ঠিক আছে, মানে মনের অজান্তে তার কাছে মনে হয় যে এটি সঠিক কিভাবে দিয়ে দেয়, একটু মেজারমেন্ট করেন। এমসিকিউ ব্যাপারগুলো হচ্ছে তুমি 25 মিনিট সময় পাবা। এই 25 মিনিট সময়ের মধ্যে তোমাকে 25টা এমসিকিউ দিতে হবে। 25টা এমসিকিউর মধ্যে তুমি খেয়াল রাখবা যেগুলো তুমি সবচেয়ে ভালো পারো, মানে তোমার দেখার সাথে সাথে হয়ে গেছে, এগুলো আগে দিয়ে দিবা। ঠিক আছে, আগেই কারো কাছ থেকে দেখার চেষ্টা করবা না, এরকম করবা না, কারো কাছে ডিস্টার্ব করবা না, তাহলে তোমার যে সময়টা চলে যাবে তুমি দিতে পারবা না। কারণ 25 মিনিটের বেশি সময় তোমার জন্য বরাদ্দ না। মনে করো তোমাকে বলেছে অক্টালের 177, এরপরের সংখ্যা কত? তাহলে এটা কিন্তু তুমি দেখার সাথে সাথে পারতেছো। তাহলে 177 পরের সংখ্যা হচ্ছে 200, অথবা 17 পরের সংখ্যা কত অক্টালের ক্ষেত্রে? তাহলে এটার উত্তর হচ্ছে 20। এটাও তুমি দেখার সাথে সাথে পারতেছো। কিন্তু এটার পিছনে যদি তুমি করতে চাও যে না আমি এটাকে আবার এটা কি করবো, যোগ করবো, যোগ করে পরে আমি অঙ্কটা সলভ করবো, তাহলে কিন্তু তোমার সময় চলে গেছে। ঠিক আছে, এই সময়টা কাজে লাগাবো হচ্ছে যেটা কঠিন একটা এমসিকিউ আসবো সেটার ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, এগুলা খেয়াল রাখবা, সাবধান। এর মধ্যে আমি কিছু দেখার চেষ্টা করতেছি
যেমন তোমাকে এরকম থাকতে পারে, আমি এখানে 4টা বক্স করলাম, 4টা বক্সের মধ্যে এখানে আমি 2টা ইনপুট, এইভাবে 2টা আউটপুট দিছি, এখানে 4টা দিছি, এখানে 3টা দিছি, এখানে 2টা দিছি। আবার এইরকম আমি ফ্লুও দিয়ে দিলাম, যে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, এটাও আমি ইনপুট ফ্লু দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এদিক দিয়ে আমি 4টা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে 2টা দিয়ে দিলাম, অথবা এদিক দিয়ে আমি দিয়ে দিলাম, এদিক দিয়ে দিলাম একটা ফ্লু মানে ইনপুট, আর এদিক দিয়ে আউটপুট দিলাম 2টা। তাহলে তুমি এখন যদি তোমাকে প্রশ্ন করে যে এটার মানে কি, তুমি কি জানো এটার মানে কি? এটার মাধ্যমে হচ্ছে 2টা ইনপুট আর 2টা আউটপুট, এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা হাফ অ্যাডার। 3টা ইনপুট আর 2টা আউটপুট, এটা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে। এগুলো একটু দেখে যাবা। আর এটার মানে কি, তোমার এইগুলা, এটা হচ্ছে এনকোডার আর এটা হচ্ছে ডিকোডার। এটার মধ্যে ছেলেমেয়েরা অনেক সমস্যা, অনেকে পারে না এগুলো। তাহলে এনকোডারের ব্যাপারটা হচ্ছে মূল সমীকরণটা মনে রাখবা, 2 টু দি পাওয়ার n থেকে n, 2 টু দি পাওয়ার n থেকে n, এটা হচ্ছে এনকোডারের জন্য। তুমি যদি এনকোডার ডিকোডার দুটোটা একসাথে মনে রাখতে চাও, তোমার বেজার লাগার সম্ভাবনা, তুমি খালি এটার দিকে তাকাবা যে এটা হচ্ছে এনকোডার, আর এটার উল্টাটা হচ্ছে ডিকোডার। ডিকোডার এর মানে হচ্ছে চলক সংখ্যা। আমি এটা কেন ডিকোডার, কারণ আমি n এর মান যদি 1 ধরি, তাহলে এটা 1, আর n এর 2 এর উপর 1 দিলে 1 থেকে 2, অর্থাৎ একটা ইনপুট 2টা আউটপুট, তাহলে এটা হচ্ছে ডিকোডার। আর এটা হচ্ছে এনকোডার। আমি যদি n এর মান কত ধরি, 2 ধরি, তাহলে এখানে 4টা আর এখানে হচ্ছে 2টা, তাহলে এই গেল হচ্ছে আমার এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার থেকে একটা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আরেকটা আসে হচ্ছে তোমার সত্যক সারণী থেকে। মনে করে এরকম সত্যক সারণী দিয়ে দিয়েছে, এটা a, এটা b, এখানে x দিয়ে এরকম আসছে, গতবার আসছিল এইভাবে আসছে। তাহলে এটা হঠাৎ এখানে যদি কোনো কিছু দেওয়া নাই, ক্রস চিহ্ন দেওয়া আছে, বলছে এই সত্যক সারণীটা কোন গেটকে সমর্থন করে, মানে কোন গেটের এই সত্যক সারণীটা। এখন এখানে থাকলো অপশন থাকলো অর গেট, এন্ড গেট, তারপর হচ্ছে এক্স অর গেট, তারপর এক্স নর গেট, এরকম দেওয়া আছে। তাহলে তুমি কি আন্তর্জাতিক দিবা, এটা আন্তর্জাতিক উপর ডিপেন্ড করে কি দিবা, তোমাকে এই সত্যক সারণীটা সম্পর্কে জানতে হবে। সত্যক সারণীটা কি, যে 2টা ইনপুট যদি একই রকম হয়, তাহলে আউটপুট কি হবে 0। 2টা ইনপুট যদি একই রকম হয়, আউটপুট হবে 0। এটা শুধুমাত্র এক্স অর গেটের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা মনে রাখার একটা কৌশল আছে, এই মনে রাখার কৌশলটা আমি তো দেখাই দিতেছি, যে তুমি 6টা সত্যক সারণী এইভাবে তুমি চিন্তা করবে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখানে শুধু প্রথম অবস্থায় অর গেট চিন্তা করবা, তারপরে হচ্ছে এন্ড গেট চিন্তা করবা, আর এক্স অর গেট চিন্তা করবা। তাহলে তুমি এই 3টা মনে রাখলে তুমি সব সত্যক সারণী পারবা। 2টা গুণ 2টা 1, একটা গুণ একটা 1, একটা গুণ একটা। অর গেটের কাজটা হচ্ছে কি, যোগ করা। 0 অর গেটের কি, মানে একটা 1 থাকলেই 1, সবগুলা হাজার 1 থাকলে 1, একটা 1 থাকলে 1, এটি অর গেট। এন্ড গেটের চিন্তা হইতেছে কি, ইনপুটগুলোর মধ্যে একটা 0 থাকে, তাহলে 0 0 0 1, ঠিক আছে। আর এক্স অর গেটের ক্ষেত্রে চিন্তা করবা, ইনপুটগুলো যদি একই রকম থাকে, তাহলে আউটপুট 0, ইনপুটগুলো একই রকম থাকলে আউটপুট 0, এইরকম। তাহলে তুমি জানলো এটা সেই 3টা। এখন তুমি এই অর গেটে নিয়ে যাবা নট গেটে। নট গেট মানে এটা উল্টা, তাহলে 1 0 0 0, এটা হচ্ছে নট গেট। এন্ড গেটে নিয়ে যাবা ন্যান্ড গেটে। ন্যান্ড গেট মানে কি, এটা উল্টা, তাহলে 1 1 1 0। তারপরে এক্স অর গেটে নিয়ে যাবা কোথায়, এক্স নট গেটে, তাহলে এখানে হবে 1 0 0 1, ঠিক আছে, শেষ। ওই গেল একটা ছকের মধ্যে তুমি সকল গেটের সত্যক সারণী, ঠিক আছে। তাহলে এইভাবে একটু চিন্তা করবা। এটার ক্ষেত্রে দরকার পড়লে তুমি সময় একটু বেশি নিবা, নিয়ে হলেও তুমি সঠিকটা দিবা, ঠিক আছে। যে কোনো মূল্যে 10-12টা নিজের যোগ্যতাতে তুমি সঠিকভাবে দাগালে তোমার আর টেনশন থাকবে না। তারপরে আসতে পারে মানে সুইচ সার্কিট গুলা আমি 2টা সুইচ সার্কিট দেখাই দিতেছি, তাহলে তুমি কিভাবে আয়ত্ত রাখবে। মনে করো এই রকম পোর্শন যদি থাকে, তোমার এত কিছু ডিটেইলস জানার দরকার নেই এই মুহূর্তে, আর যদি জানো তো ভালো। এই পোর্শনটা থাকলে এটা এ সুইচ, এটা বি সুইচ। এই পোর্শনটা থাকলে এটা অর গেট।
আর এই পোর্শনটা থাকলে বলবা কি NB, এটা কি গেট NB। আর এই পোর্শনটারে আমি যদি এইভাবে খারাপ ভাবে চিন্তা করি, এইভাবে মাঝখান দিয়ে, ঠিক আছে, আর এখানে যদি একটা রোধ দিয়ে দিই তাহলে চিন্তা করবো এটা অরের উল্টা নর। আর এই পোর্শনটারে আমি যদি এই যে লম্বা বরাবর এইভাবে চিন্তা করি আর এখানে একটা রোধ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে এন্ডের নেন। এই চারটা মনে রাখলে এখান থেকে একটা কমন পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ওকে, আর তারপরে আসতে পারে মনে করো দ্বিতীয় অধ্যায় থেকে কি কি আসতে পারে। মনে করো এরকম আসতে পারে একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত। ব্যান্ডউইথের একক হচ্ছে কি বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের একক কি বিট পার সেকেন্ড। যত সেকেন্ড থাকো, মনে করো এখন 9000 আছে, হ্যাঁ, 9000 5 দিয়ে ভাগ করবা, 9000 5 দিয়ে যে সেকেন্ডটা থাকবো এই সেকেন্ডটা দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে 1800। আর এখানে 1800, এখানে কিন্তু বিপিএস। এখানে অনেক সময় মানে উত্তর তুমি এটা বের করছো কিন্তু অনেক সময় উত্তরের মধ্যে কেবিপিএস লেখা থাকবে, ঠিক আছে। এই 1800 দেখেই তুমি উত্তর দিবে। এখন দেখবা যে ব্যান্ডউইথের একক কিন্তু বিপিএস, এই বিট পার সেকেন্ড কথাটা লেখা আছে কিনা, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তারপরে আর কি আসতে পারে, তারপরে আসছে ম্যাশ টপোলজির ক্ষেত্রে এখানে একটা অঙ্কের মতো আছে, এটাও আসতে পারে। যেমন 10টি কম্পিউটারকে ম্যাশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন। এই তারের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে n × n-1/2, ঠিক আছে। এটা হচ্ছে তার সংখ্যা বের করার নিয়ম। তার সংখ্যা n মানে হচ্ছে নোড মানে যন্ত্রপাতি। যদি 10টা কম্পিউটার থাকে এখানে 10 দিবা, 10 - 1/2, তাহলে এখানে 5 × 9, 5 × 9 কত 45। এখানে কম্পিউটার যদি 11 থাকে 11 দিবা, 12 থাকলে 12 দিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে আসতে পারে যে ন্যারো ব্যান্ডের গতি কত গতিতে ডেটা স্থানান্তরিত হয়, এরকম অনেকবার আসছে। তাহলে গতির নামগুলো তোমাকে মনে রাখতে হবে। ন্যারো ব্যান্ডের লাগে হচ্ছে 300 থেকে না 45 থেকে 300 বিপিএস, এটা হচ্ছে ন্যারো ব্যান্ডের জন্য। ভয়েস ব্যান্ডের জন্য 9600 বিপিএস। আর ব্রডব্যান্ডের লাগে হচ্ছে 1, এটাও বিপিএস। আর এই ব্রডব্যান্ডের জন্য 1 এমবিপিএস। এটাও মনে রাখতে হবে। তারপরে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে যেটা কেবলমাত্র এক দিক দিয়ে ডেটা প্রেরণ করা যায়। হাফ ডুপ্লেক্স কি উভয় দিকে ডেটা প্রেরণ করা যায় কিন্তু একই সময়ে তা যুগপৎ নয়। ফুল ডুপ্লেক্স কি একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়। অনেক সময় এরকম প্যাটার্ন আকারে আসবে, মনে করো এইভাবে আসছে, আয়শা এইভাবে দিয়ে থই দিচ্ছে, যে এটা কি, এটা দ্বারা কি বুঝাইতেছে, সিমপ্লেক্স, ঠিক আছে। আবার এরকম আসতে পারে, এরকম একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখান থেকে এইভাবে ডেটা প্রেরণ করছে, আবার এখান থেকে এইভাবে একটা ডেটা প্রেরণ করছে, তাহলে এটার মানে কি ফুল ডুপ্লেক্স। আবার এই পোর্শনটা যদি এইভাবে থাকে তাহলে বুঝতে হবে এটা হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। এরকম আসতে পারে। তারপরে আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় 6 ধরনের। যে নামগুলো তোমাদেরকে মনে আছে, নামগুলো হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, তারপরে হচ্ছে স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের জন্য নিচের কোনটি ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়। যদি এরকম প্রশ্ন আসছে যে টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট ফোন, ওয়াকি টকি,
তাহলে টেলিগ্রাফ হচ্ছে ন্যারো ব্যান্ডের জন্য, ভয়েস ব্যান্ডের জন্য হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর, আবার কার্ড রিডার থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তর, এগুলা হচ্ছে ভয়েস ব্যান্ডের জন্য। তাহলে আমি এখন যেমন এই যে এরকম থাকতে পারে, এরকম একটা পোর্শন দিয়ে দিতে পারি এরকম। যে নিচের চিত্রটি কোন মুডের, মুডগুলোর নাম হচ্ছে সিমপ্লেক্স, তারপরে আছে হাফ ডুপ্লেক্স, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তাহলে কি হবে? এটা ব্রডকাস্টের জন্য, এটা ব্রডকাস্টের জন্য, সিমপ্লেক্স না। আচ্ছা, ব্রডকাস্ট কোডগুলা এগুলো হচ্ছে রেডিও টেলিভিশনের জন্য ব্রডকাস্ট, আর মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ এসএমএস, ভিডিও কনফারেন্সিং এগুলা। ইউনিকাস্ট কি? ফ্যাক্স, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকি টকি, একক এসএমএস, এগুলো হচ্ছে ইউনিকাস্টের জন্য। তারপরে কয়েকটি স্ট্যান্ডার্ড তোমার মনে রাখতে হবে, যে এই ওয়াইফাই স্ট্যান্ডার্ড কত, এগুলা। আর অঙ্কগুলা বাবা অনেক অঙ্ক অনেক ধরনের আসতে পারে, এগুলা সলভ করবা নিজেরা। তারপরে আমরা পঞ্চম অধ্যায় থেকে অবজেক্টিভ, অনেক ছেলেমেয়েরা এটা মানে জানে না, না জানে পরে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, তোমরা জানার চেষ্টা করবা, এগুলো একটু দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে আসছে x = 4, ও মানে পাওয়ার, 3 × 2। এখানে এটার মধ্যে প্রথম রয়েছে সংখ্যা, পরে রয়েছে পাওয়ার, তারপরে হচ্ছে +5, বা এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন। এখানে এই ধরনের চিহ্ন থাকলে বুঝবা যে এখানে ভাগশেষটা বুঝিয়ে দিতেছে। তারপরে +3, এখানে বলছি x এর মান কত, তাহলে তুমি এইভাবে চিন্তা করবা, এখানে 3 লিখবা আর এটার উপরে স্কয়ার দিবা, আর এখানে ভাগশেষ অর্থাৎ 2 দিয়ে 5 এর ভাগ করলে ভাগশেষ কত, তারপরে এখানে 3, তারপরে 9 + 4 = 13, এটার आंसर হবে 13। ঠিক আছে, এইভাবে করতে হবে। তারপরে x = 10, y = x × 5, y = y ভাগশেষ 3। এখানে বলছে উদ্দীপকের উল্লেখিত y চলকের সর্বশেষ মান কত, সর্বশেষ মানটা আমরা চাইছি। তাহলে এখানে এইভাবে চিন্তা করো, এই 10টা এখানে বসাও, তাহলে 5 × 10 কত হইছে 50, আর এখানে তুমি যদি এখানে 50 বসাও, এটার ভাগশেষ উত্তরটা জানতে চাইতেছে। এটার মাধ্যমে ভাগশেষ, ভাগফল না কিন্তু। তাহলে 50 দিয়ে আমি যদি 3 এর ভাগ করি, ভাগশেষ 2, কারণ 50 রে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 0 = 48, ভাগশেষ 2, এই 2 হইছে আমার উত্তর। তারপরে মনে করো এখানে হ্যাশট্যাগ এরকম অঙ্ক থাকতে পারে, একটা দুইটা, studio.s, NIS, scan, specify format D, address of N, s = 0, s = 0 এখানেও থাকতে পারে, যেহেতু বইয়ে এইভাবে উদ্দীপকে দিছে, আমার কিছু করার নাই। তারপরে হচ্ছে 4, এইভাবে চিন্তা করতে হবে। I, এটা বলে ইনিশিয়ালাইজেশন নাম্বার, মানে I এর প্রথম অক্ষরটা। তারপরে হচ্ছে I <= n, তারপরে I = I + 1, এটা মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাইছে। এখানে প্রসেসিং দেওয়া আছে s + I। তারপরে তোমাকে printf লিখে স্পেসিফায়ার ফরম্যাট D,
এস। এই এস থাকার মানে হচ্ছে তোমাকে এখানে কি বলছে, তোমাকে যোগফল উত্তর চাইছে। এখানে বলছে কিবোর্ডের মধ্যে তুমি যদি 5 বসাও তাহলে এটার আউটপুট কত আসবে। কিবোর্ডের মধ্যে যদি তুমি 5 বসাও তাহলে আউটপুট কি হবে। দেখো প্রত্যেক স্টেটমেন্টে কত কইরা বাড়তাছে 1 কইরা, শুরু হইছে কত থেকে 1 থেকে, আর এখানে n এর মান বলছে তারা 5, তাহলে এটা যোগফল। এখানে s আছে মানে কি যোগফল চাইছে, তাহলে উত্তরটা এইভাবে চিন্তা করব 1 + 2 + 3 + 4 + 5, এই সবগুলো যোগ করলে কত পাইবো 15, এই 15 হইছে উত্তর। আর কোন কারণে এখানে যদি i লেখা থাকে, এটাও কিন্তু খেয়াল করবা, যদি i লেখা থাকে তাহলে যোগফল চাই নাই, তাহলে প্রত্যেক স্টেটমেন্টের মান কত পর্যন্ত চাইছে, যে উত্তরটা হবে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইভাবে আসবে। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো এইভাবেই করতে হবে। তারপরে আসে কোনটা রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কোনগুলা, তারপরে তো হচ্ছে লজিক্যাল অপারেটর কোনগুলা। লজিক্যাল অপারেটর তিনটা, এটা হচ্ছে লজিক্যাল অর, এটাকে বলে লজিক্যাল এন্ড, এটাকে বলে নট, এটাকে এই তিনটাকে যদি বলে হইতাছে লজিক্যাল অপারেটর। রিলেশনাল অপারেটর আছে হচ্ছে টোটাল 5টা। রিলেশনাল অপারেটর হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, তারপরে গ্রেটার দেন, তারপরে লেস দেন অর ইকুয়াল, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, তারপরে ডাবল ইকুয়াল মানে ইকুয়াল, আর এটাকে বলে নট ইকুয়াল। এই 5টাকে, এই 6টাকে একত্রে বলা হয় রিলেশনাল অপারেটর। তারপরে আছে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, তারপরে হচ্ছে ভাগশেষ, তারপরে ভাগ, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এইগুলোর থেকেও প্রশ্ন আসে একটা। তারপরে চতুর্থ অধ্যায় থেকে অনেক সময় এই থিওরিটিক্যাল টার্ম তো আসছে, ডেরিভেশনও আসে, তারপরে আসে হইতাছে সাবসুপের ব্যাপারগুলা, এগুলা যারা পারো এগুলা দেখা যাবে। ঠিক আছে, টেবিল বর্ডারের এই যারা যারা পড়ছো এই পড়ার মধ্যে থেকেই কমন করবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সবাইকে।